আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। প্রস্তাব বাস্তবায়নে পররাষ্ট্রমন্ত্রীকে মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও চলতি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে মধ্যপ্রাচ্যে সফর করতে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি হচ্ছে তার প্রথম সফর, যা ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত গাজা উপত্যকা দখল করে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার প্রস্তাবের পরবর্তী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রুবিও 13 থেকে 18 ফেব্রুয়ারি মিউনিক নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন। এরপর তিনি ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরব সফর করবেন। রবিওর সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে গাজা উপত্যকার পরিস্থিতি ও 7 অক্টোবর 2023 সালে হামলার পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করা। তিনি এই সফরে ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি এগিয়ে নিয়ে যাবেন, যা মধ্যপ্রাচ্যের প্রচলিত ব্যবস্থা বদলানোর দিকে মনোনিবেশ করবে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বাংলাদেশ ও ভারতের মধ্যে আবারও কূটনৈতিক উত্তেজনা। বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে বুধবার ভারতে অবস্থান করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজানো উস্কানিমূলক বক্তব্য। প্রতিবাদে বৃহস্পতিবার বাংলাদেশ ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবন বাধকে তলব করেছে ঢাকা। ফলে দুদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে শেখ হাসিনা বুধবার তিনি অনলাইনে এক বক্তৃতায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মৃতদেহর ওপর দিয়ে হেঁটে ক্ষমতা দখলের অভিযোগ করেছেন। এর আগে ছাত্র জনতার ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। আর এই ঘটনার প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনকে তলব করে গভীর উদ্বেগ, হতাশা, গুরুতর আপত্তি জানিয়েছে। ট্রাম্পকে সতর্ক করল রাশিয়া। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে। এবার মাঝ আকাশে আরোহী নিয়ে বিমান নিখোঁজ। বিমান দুর্ঘটনা যেন যুক্তরাষ্ট্রের পিছুই ছাড়ছে না। এবার দেশটিতে সব আরোহী নিয়ে একটি বিমান মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল 4টার দিকে বিমানটি নিখোঁজ হবার খবর পাওয়া যায়। এবার সৌদি আরবকে ফাঁসাতে চায় ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌদি আরবের ভূমি ব্যবহার করে ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরবের প্রচুর খালি জায়গা রয়েছে, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা যেতে পারে। নেতানিয়াহু এই অভিমত ব্যক্ত করেছেন এক সাক্ষাৎকারে। সৌদি আরবের ভূমি ও ফিলিস্তিনি রাষ্ট্র। নেতানিয়াহু বলেছে, সৌদি আরবের ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করলে সেখানে প্রচুর ভূমি রয়েছে। এই উদ্যোগ ফিলিস্তিনি জনগণের জন্য একটি সমাধান হতে পারে, যা সৌদি আরবের দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণও হতে পারে। তিনি উল্লেখ করেছেন, সৌদি আরবের ভূখণ্ডে ফিলিস্তিনিরা রাষ্ট্র গঠন করবে কিনা তা সৌদি আরবের নিজের সিদ্ধান্ত। ক্ষমতায় এসে প্রথম ইরানের উপর নিষেধাজ্ঞা দিল ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সর্বোচ্চ চাপে রাখবে বলে এই নীতি হাতে নিয়েছে। এতে ইরানের তেল নেটওয়ার্ককে নিশানা করা হয়েছে। ইতিমধ্যে এই সমস্ত পদক্ষেপে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত জাহাজ সংস্থা ব্যক্তিদের লক্ষ্য করা হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে বিদ্যমান নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য এ ধরনের পদক্ষেপ জারি করেছিল। এদিকে গাজা দখল করতে মার্কিন কোনো সেনা লাগবে না, বলল ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল গাজা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। উপত্যকাটি দখলে নিতে কোনো মার্কিন সেনার প্রয়োজন হবে না। গাজা উপত্যকা দখল করে মধ্যপ্রাচ্যের মনোরম স্থান হিসেবে গড়ে তোলার প্রস্তাব দিয়েছে ট্রাম্প। তার পরিকল্পনার ঘোষণায় বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। আর এর একদিন পর তিনি আবারও এই ধরনের কথা বললেন। এদিকে ইসরায়েল তার সেনাবাহিনীকে গাজা ফিলিস্তিনিদের স্বেচ্ছায় প্রস্থানের কাজ করার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ট্রাম্পের ইঙ্গিত অনুযায়ী স্থলভাগে কোনো মার্কিন সেনার প্রয়োজন হবে না, যদি উপত্যকার বাসিন্দারা স্বেচ্ছায় অন্যত্র পুনর্বাসিত হয়। বর্তমানে তিনি গাজায় মার্কিন সেনা পাঠানোর অনুমোদন দিচ্ছেন না বলে জানিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছে, যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। ফিলিস্তিনিরা ইতিমধ্যে অনেক নিরাপদ ও সুন্দর সম্প্রদায়ে পুনর্বাসিত হয়ে যেতে পারত, যেখানে নতুন ও আধুনিক বাড়িঘর থাকবে। এটি হলে সেখানে মার্কিনী সৈন্যের কোনো প্রয়োজন হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবকে অসাধারণ উল্লেখ করে সমর্থন জানিয়েছে। তেল আবিবের এই প্রস্তাবে সমর্থনের জোয়ার বইছে। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস বলছে, সেনাবাহিনীকে গাজার বাসিন্দাদের স্বেচ্ছায় উপত্যকা ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছি। রাষ্ট্রপতি ট্রাম্পের সাহসী পরিকল্পনাকে স্বাগত জানাচ্ছে। গাজার বাসিন্দাদের চলে যাওয়া ও অভিবাসনের স্বাধীনতা দেওয়া উচিত, যেমনটি বিশ্বজুড়ে প্রচলিত। এদিকে বিবিসি বাংলার সমালোচনা করে ক্ষমা চাইলেন প্রেস সচিব। বিবিসি বাংলার সমালোচনা করার জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্য সংশোধন করতে চাই। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে স্ট্যাটাসে তিনি দুঃখ প্রকাশ করে তা প্রত্যাহার করে নেন। পোস্টে শফিকুল আলম লেখেন, আমি সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে বিবিসি বাংলার প্রতিবেদনে যা লিখেছিলাম তার কিছু অংশ সংশোধন ও ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমত, আমি এখন বুঝতে পেরেছি যে আমার দাবির প্রেক্ষিতে বিবিসি বাংলা বারবার হাসিনা ভারতে পালিয়ে গেছেন লিখেছে। দ্বিতীয়ত, আমি এটাও বুঝতে পেরেছি যে হাসিনা সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সংবাদ প্রচার করার নিষেধাজ্ঞা জারির পরও তারা তারেক রহমানের সংবাদ প্রচার করেছে। আর বর্তমানে তারেক রহমান বিবিসি বাংলায় আসবেন কিনা তা তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করে। শফিকুল আলম বলেন, এর বাইরে বিবিসি বাংলা হাসিনা ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে দাবি করে যা লিখেছিলাম তা আমি প্রত্যাহার করে নিচ্ছি এবং ক্ষমা চাচ্ছি। যদিও আমি ভারসাম্য ও প্রেক্ষাপটের ঘাটতির জন্য ব্যক্তিগত গল্পগুলোকে দোষ
দিতে পারি, তবে আমি স্বীকার করি যে বিবিসি বাংলাদেশের ঘটনাগুলো সঠিক ও ন্যায়ভাবে রিপোর্ট করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকার ও হাসিনার ফ্যাসিবাদী শাসনের ফেলে যা ধ্বংসাত্মক পরিস্থিতি তুলে ধরার ক্ষেত্রে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে টিআইবি সতর্কবার্তা। সারা দেশে গত 2 দিনে ধ্বংসাত্মক তৎপরতার ঘটনায় এক বিবৃতিতে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। ভাঙচুরের ঘটনাগুলোকে অস্বাভাবিক ভাঙচুর ও সহিংসতা উল্লেখ করে গভীর উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। এসব ঘটনার প্রতিরোধে সরকারের ভূমিকাকে বিবৃতি নির্ভর নির্লিপ্ততা বলে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছে সংস্থাটি। গণতান্ত্রিক উত্তরণ, সুশাসন, রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে টিআইবি বলছে, এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধে শুধু বিবৃতি দিয়ে দায়িত্ব সম্পন্ন কাজ নয়, সরকারের কার্যকর ভূমিকা অপরিহার্য। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, এ কথা অস্বীকার করার উপায় নাই যে দলীয়করণ ও পরিবারতন্ত্রের সীমাহীন লালসাতাড়িত কর্তৃত্ববাদী শাসন আমলে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বেশি অপূরণীয় ক্ষতি হয়েছে। গণহত্যার দায়ে অভিযুক্ত স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা। আপাময় দেশবাসীর ক্ষোভের মাত্রা বহুগুণে বেড়েছে পলাতক শেখ হাসিনা ও তার দেশি বিদেশি সহযোগীদের নির্লজ্জ ষড়যন্ত্রমূলক প্রচারণার পরিপ্রেক্ষিতে। তাই বলে আইনসিদ্ধ প্রক্রিয়ার পথ অনুসরণ না করে দেশব্যাপী যে প্রতিশোধমূলক ভাঙচুর সহিংসতা চলছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এদিকে প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা সংস্কারের কমিটি থেকে পদত্যাগ করলেন শ্যাম জাহান। প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা 2022-এর পূর্ণ সংস্করণ ও সংস্কারের জন্য কমিটি থেকে পদত্যাগ করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়ার BJIM এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক সিকদার আবির মাহমুদ বা শ্যাম জাহান। শেখ হাসিনার ভাষণ দেওয়া নিয়ে নিজেদের অবস্থান জানালো ভারত। শেখ হাসিনা ভাষণ দিয়েছেন নিজ দায়িত্বে, ভারত সরকারের অবস্থানের সঙ্গে এটিকে মিলে দেখার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনের তলবের বিষয়ে গণমাধ্যমে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিয়েছে ডিবি পুলিশ। অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ডিবি ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়, এরপর তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত আসবে শীঘ্রই বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে বলে জানিয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের উপর দিয়ে বাংলাদেশে চলাচল করতে পারবে পাকিস্তানের বিমান। উত্তেজনা বাড়িয়ে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মার্কিন বোমারু বিমান মোতায়েন। হিজবুল্লাহকে লেবানন সরকারের অংশ হতে দেয়া যাবে না বলল যুক্তরাষ্ট্র। শুক্রবার মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন উপবিশেষ দূত বলেছেন, লেবানন সরকার নতুন সরকারে হিজবুল্লাহর উপস্থিতি একটি রেড লাইন, তারা এই নতুন সরকারে থাকতে পারবে না। সামনের যুদ্ধে যুক্তরাষ্ট্র বাজেভাবে হেরে যাবে বলল ইলন মাস্ক। ইলন মাস্ক সতর্ক করে বলেছে, যদি যুক্তরাষ্ট্র জরুরিভাবে তার পুরনো অস্ত্র কর্মসূচি সংস্কার না করে তাহলে পরবর্তী যুদ্ধে বড় পর্যায়ের ঝুঁকিতে পড়বে ওয়াশিংটন। টেসলার প্রধান মাস্ককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্টে এফিসিয়েন্সি পরিচালনার জন্য বিশেষ সহকারী বা কর্মচারী হিসেবে নিযুক্ত করেছে। এখন তিনি ট্রাম্পের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের মধ্যে একজন। আমেরিকার অস্ত্র কর্মসূচি সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা প্রয়োজন। বর্তমান কৌশল হলো গতকালের যুদ্ধের জন্য উচ্চ মূল্যে অল্প সংখ্যক অস্ত্র তৈরি করা। যদি তাৎক্ষণিক ও নাটকীয় পরিবর্তন করা না হয় তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে। ভারতে কুম্ভ মেলায় আবারও আগুন। দুর্ঘটনা পিছু ছাড়ছে না ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজের অর্থাৎ সাবেক এলাহাবাদ কুম্ভ মেলায় শুক্রবার সকালে আবারও আগুন লাগে সেখানে। কুম্ভ সেক্টর 18-তে সকালে লাগা আগুন নিভাতে দ্রুত চলে যায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা নিয়ে যা বলল ইরান। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। 20 জানুয়ারি হোয়াইট হাউসে ক্ষমতা গ্রহণের পর ইরানের উপর সর্বোচ্চ চাপপ্রয়োগ পুনর্বহাল ঘোষণা দিয়েছে ট্রাম্পের এই প্রথম তেহরান বিরোধী নিষেধাজ্ঞা আরোপ। চীনের কাছে অপরিশোধিত তেল বিক্রি করার অভিযুক্ত ইরানি প্রতিষ্ঠানগুলোর লক্ষ্যবস্তু করে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন আর্থিক নিষেধাজ্ঞা দিয়েছে, যার প্রতিক্রিয়া জানিয়েছে এবং এই নিষেধাজ্ঞাকে অবৈধ অযৌক্তিক বলে জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিকে কেজরিওয়ালের বাড়িতে এসিবির হানা। দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ আগামীকাল। আর আজ উথাল পাথাল ভারতের এই রাজনীতির রাজধানী। ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে অপারেশন লোটাসের অভিযোগ করেছে আম আদমি পার্টি। দিল্লিতে ভোট পর্ব মেটার পরে আপের দুই শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল ও সঞ্জয় সিং দাবি করে পরাজয় নিশ্চিত জেনে বিজেপি আপ আদমি পার্টিদের ভাঙার চেষ্টা করছে। অতীতে যেভাবে কর্ণাটক, গোয়া, মণিপুরের মতো রাজ্যে অপারেশন লোটাস চালিয়েছে পদ্ম শিবির, দিল্লিতে একই চেষ্টা করছে তারা।